বন্যায় ডুবে আছে ফেনীর ছাগলনাইয়া উপজেলার প্রায় সব গ্রাম। পানিবন্দী মানুষগুলো ত্রাণ সহায়তা ও নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন শহরের দিকে। আবার অনেকে শহর থেকে এসেছেন প্রিয়জনের খোঁজে। যতদূর চোখ যায় কেবল পানি, আর সেই পানি পার হয়ে বানভাসী মানুষের স্রোত শহরের দিকে। দুর্ভোগ থেকে কিছুটা মুক্তির চেষ্টা। স্মরণকালের ভয়াবহ বন্যায় ছাগলনাইয়া উপজেলার দুর্গত এলাকার মানুষজন 4 দিন ধরে পানিবন্দী। ঘরবাড়ি সব পানিতে ডুবে আছে। যারা সুযোগ পাচ্ছেন মাইলের পর মাইল হেঁটে ছুটছেন শহরের দিকে। মিরসরাইয়ের করের হাট হয়ে আশ্রয়ের খোঁজে ছুটছেন তারা। ফাতলা পুকুর শাশুড়ির জন্য গেছিলাম ছাগলনাইয়া থানা। এখন ওইদিকে পানি মানে আমার মাথার উপরে, আমি মুরু পুকুর পার হওয়ার পরে এ পর্যন্ত পানি, এটা পুরোটা ডুবে গেছে। মাদ্রাসার ওইখানে খালা শাশুড়ি ছিল, ওদের সাথে দেখা করছি আশ্রয় কেন্দ্রে, ওদের সাথে দেখা করে শাশুড়ির জন্য যাইতেছিলাম, কিন্তু যাইতে পারিনি। কদ্দু অল্প আইসি নৌকাত করি, আবার গাড়িতে, আবার নৌকায়, আবার কদ্দুর হাঁটি, এভাবে আইসি। আজকে কয়েকদিন ঘরে ওষুধ নাই, একমাত্র খানা বাদ দিয়ে ওষুধের জন্য আইসি। ওষুধের এরকম দরকারি ওষুধ, মানে ওই ওষুধ না হলে আমাদের মানে রুগী বাঁচাইতে পারিয়েন না। অনেকেই আবার শহর থেকে এসেছেন প্রিয়জনের খোঁজে। নিরাপদ আশ্রয় নিতে চান স্বজনদের। এর মধ্যেও ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে অনেককেই। মানুষের যে অবস্থা খুবই খারাপ। বিগত 50 বছরে কিন্তু এরকম পানি এখানে উঠে নাই, যতটুকু আমরা মুরব্বীদের থেকে শুনছি আর কি। আর এখানে এখন পর্যন্ত মানে কোনো ত্রাণ সামগ্রী কিন্তু পাচ্ছি না, কেউ পাই নাই। যতগুলো মানুষ আছে সবাই কিন্তু নিজ আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিছে। ছাগলনাইয়া পৌরসভার ভিতরে ছিলাম, উপজেলার সামনে ছিলাম। আমি যেখানে ছিলাম সেখানে পানি ছিল না। তারপরও মানে আপনার যাতায়াতের ব্যবস্থার কারণে আটকে গেছে, অসুস্থ বাচ্চা, সেজন্য এখন বাড়িতে যাচ্ছি আর কি। ফেনীতে প্রায় 1 লাখ মানুষ পানিবন্দী। বন্যায় ক্ষতিগ্রস্ত 4 লাখের বেশি। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বৃষ্টি কমলেও এখনো ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। ফেনীর পৌরসভার কিছু এলাকায় বিদ্যুৎ আসলেও অনেক জায়গায় এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় স্বজনদের খোঁজ খবর পাচ্ছেন না অনেকেই। কুমিল্লায় গোমতী নদী পানির উচ্চতা কমলেও লোকালয়ে বাড়ছে পানি। শালদার ভাঙনের প্লাবিত হচ্ছে নতুন এলাকা। 14 গ্রামে বন্যার পানি কিছুটা কমলেও নাঙ্গলকোটে অপরিবর্তিত রয়েছে। নোয়াখালীর 8 উপজেলার বেশিরভাগ বাড়িঘর এখনো পানির নিচে তলিয়ে। এদিকে লক্ষ্মীপুরে সহায়তার অপেক্ষায় পানিবন্দী 7 লাখ মানুষ। খাগড়াছড়ির মেরুঙে 20টির বেশি গ্রাম এখনো পানির নিচে। মৌলভীবাজারে নদ নদীর পানি বিপদসীমার নিচে নামলেও পানি নামছে ধীর গতিতে। রাজনগর উপজেলার বন্যা পরিস্থিতি একদিকে উন্নতি হলেও অন্যদিকে কাওয়া দিঘি, হাওয়ার অঞ্চলে অবনতি হয়েছে। কাপ্তাই হ্রদের পানি বাড়ায় বাঁধের 16 গেট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, গেট খোলার কি প্রভাব পড়তে পারে? জি, কাপ্তাই বাঁধের যেটি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানে যে 16টি কপাট সেটি 8টা 10 মিনিটে খুলে দেয় সেখানকার কর্তৃপক্ষ। আমাদেরকে তারা জানিয়েছেন 16টি কপাট গেটে 6 ইঞ্চি করে খোলার কারণে আসলে খুব একটা প্রভাব পড়বে না, কারণ যে পরিমাণ পানি যাবে এটি স্বাভাবিক সময়ে যেভাবে যায়, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের জন্য যে প্রতি সেকেন্ডে যে 32,000 কিউসেক পানি ছাড়া হয় সেটির চেয়েও কিছুটা কম। ফলে তারা বলছেন যে এটি যদিও কর্ণফুলী হয়ে হালদা নদী হয়ে চট্টগ্রাম বন্দরের মোহনা হয়, সেটি বঙ্গোপসাগরে পড়ার কথা। তবে সেক্ষেত্রে যে সতর্কী করা ব্যবস্থা, অর্থাৎ রাঙ্গুনিয়া উপজেলা রয়েছে, কাপ্তাই উপজেলা, পাশাপাশি চট্টগ্রাম বন্দর একটি বড় একটি অংশ রয়েছে। সেক্ষেত্রে গতকালই আসলে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে যারা কর্তৃপক্ষ আছেন তারা চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষগুলো আছে তাদেরকে সতর্ক করেছেন সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। তবে আজ যেহেতু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে পানির মাত্রাটাও বাড়বে এবং দিনের বেলা বাড়ার সাথে সাথে সে পানি নামার পরিমাণ সেটিও আসলে বাড়বে। সেক্ষেত্রে যে প্রশাসন রয়েছে, যারা স্থানীয় প্রশাসন থেকে শুরু করে যে বন্দর কেন্দ্রিক প্রশাসন রয়েছে তারা সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছেন। অর্থাৎ এটি আসলে এমন নয় যে নতুন করে এই বছরই খোলা হচ্ছে। এটি এই রকম পরিস্থিতি হলে, অর্থাৎ কাপ্তাই বাঁধে যখন 109-এর মতো তারা যে পরিমাণ পানি ধারণ করতে পারে সেটির পরে আসলে পানি ছেড়ে দিতে হয়। অর্থাৎ এটি এর আগেও হয়ে এসেছে, তবে এর প্রভাব চট্টগ্রামে এর আগে কখনো খুব বেশি পড়েনি। অর্থাৎ এটি যদি মনে করা হয় যে এখানকার জোয়ারের উচ্চতা বাড়বে, সেক্ষেত্রে হচ্ছে যে কিছুটা
শঙ্কা তৈরি করবে। আশেপাশে যে নদী বা খালগুলোর পাশের যে জনপদগুলো আছে সেই জনপদগুলো প্লাবিত হওয়ার কিছুটা শঙ্কা থাকবে। কিন্তু আবহাওয়াবিদ বা আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে স্বাভাবিক যে জোয়ার সেটির কারণে সেটির সাথে কাপ্তাই জলের পানি কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে যে পানি ছাড়া হয়েছে কাপ্তাই বাঁধের সেটির আসলে খুব বেশি প্রভাব জনপদগুলোতে পড়বে না। তবে প্রভাব পড়বে না বলে আসলে জানা যাচ্ছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। বৃষ্টি না থাকলেও নিচু এলাকা হওয়ায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বেশিরভাগ এলাকা এখনো তলিয়ে। তবে সড়ক থেকে পানি নেমে যাওয়ায় 5 দিন পর রাঙামাটির লংগদুর সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সমীর মল্লিক। খাগড়াছড়িতে বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আসলে কৃষিক্ষেত্রে। এখন পর্যন্ত অনেকগুলো জায়গাতে কিন্তু চারার উপরে কিন্তু কাদা মাটির স্তর এবং কিন্তু বন্যার পানি কিন্তু যাচ্ছে, বিশেষ করে মেরুং ইউনিয়নে সেখানে কিন্তু বন্যার পানি পুরোপুরি নেমে গেছে সেটা বলা যাবে না, এবং ওই এলাকাটি পুরোপুরি আসলে কৃষির উপর নির্ভরশীল এবং মূলত মাইনি অববাহিকা হওয়ার কারণে সেখানে ফসলি জমিতে কিন্তু প্রচুর চাষাবাদ করা হয়। সে সবগুলো ফসল কিন্তু নষ্ট হয়ে গেছে, সমস্ত চারা কিন্তু নষ্ট হয়ে গেছে এবং একই সাথে প্রায় 137 হেক্টর এর মতো সবজির যে ক্ষেত সেটা নষ্ট হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এখানে 2500-এর মতো কৃষক এই বন্যা ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু দীঘিনালা উপজেলাতে। এখানে কবাখালী, দীঘিনালা, বোয়ালখালী এবং মেরুং ইউনিয়ন 5টি ইউনিয়ন কিন্তু প্লাবিত হয়েছে। একই সাথে খাগড়াছড়ি জেলা সদর, পানছড়ি, রামগড়ের এবং মহালছড়ি যে সমস্ত অববাহিকা যে সমস্ত নিচু এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু অধিকাংশ জায়গাগুলোতে কৃষক বড় ধরনের ক্ষতি হচ্ছে। কৃষির পাশাপাশি অন্যান্য যে গ্রামীণ সড়কের কিন্তু বড় ধরনের ক্ষতি হচ্ছে। খাগড়াছড়ির মহালছড়ির সাথে মুবাছড়ি যে সড়ক যোগাযোগ সেটা গত বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে। সেখানে মুবাছড়ি যাওয়ার যাতায়াতের যে রাস্তাটি রয়েছে, গ্রামীণ সড়কটি রয়েছে, সেটা কিন্তু বন্যার পানির তোড়ে একেবারে ভেসে গেছে। অন্তত 50 থেকে 70 ফুট সড়ক কিন্তু এখন অস্তিত্ব বিলীন হয়ে গেছে। একই অবস্থা যে সমস্ত এলাকাগুলোতে আসলে বন্যার পানি দীর্ঘস্থায়ী হয়েছিল এবং বন্যার পানির স্রোত যে সমস্ত রাস্তার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল সেই রাস্তাগুলো একেবারে অস্তিত্ব বিলীন হয়েছে। এই বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর LGD থেকে হয়তো কয়েকদিনের মধ্যে তারা ক্ষতি নিরূপণ করে সম্পূর্ণ কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে আমাদেরকে জানানো হবে। তবে এখন এই মুহূর্তে সবচেয়ে যে বিষয়টা জরুরি যে আসলে কৃষকের ঘুরে দাঁড়ানোর বিষয়ে আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি। কৃষি বিভাগ বলছে তারা ইতিমধ্যেই ক্ষয়ক্ষতি নির্ধারণ করেছে এবং পরবর্তীতে এখন নতুন করে আসলে আমনের যে চারা রোপণের সময় পেরিয়ে গেছে, সেক্ষেত্রে কৃষকরা যাতে ঘুরে দাঁড়াতে পারে তাদেরকে আগাম রবি শস্য চাষের জন্য সার, বীজ সহ অন্যান্য যে আর্থিক প্রণোদনা সেটা দেওয়ার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে আসলে ব্যবস্থা নেওয়া হবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল। এই ছিল আসলে বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে খাগড়াছড়ি থেকে সবশেষ। এদিকে নোয়াখালীর 8 উপজেলার 7 পৌরসভা ও 87 ইউনিয়নের বেশিরভাগ বাড়িঘর ও রাস্তাঘাট গত এক সপ্তাহ থেকে পানির নিচে তলিয়ে আছে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় প্রতিদিনই বিভিন্ন আশ্রয় কেন্দ্রে দুর্গত মানুষের ভিড় বাড়ছে। সেখানকার পরিস্থিতি নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী আবু নাসের। বৃষ্টি এবং ফেনী নদী ও মুহুরী নদী হয়ে আসা উজানের পানিতে নোয়াখালীর অন্তত 20 লাখ লোক গত এক সপ্তাহ ধরে পানিবন্দী হয়ে আছে। এই পানিবন্দী মানুষগুলো বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। জেলার প্রায় সবকটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি উঁচু দালানগুলো এখন আশ্রয়কেন্দ্র হয়েছে। এখানে স্থায়ী হয়েছে অসংখ্য পানিবন্দী নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। এই আশ্রয়কেন্দ্রগুলোতে সরকারি সাহায্য সহযোগিতার দিকে তাকিয়ে না থেকে স্থানীয় বাসিন্দারাই যার যা কিছু আছে তাই নিয়ে এই পানিবন্দী মানুষগুলোর পাশে, এই আশ্রিত মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন। প্রত্যেকটি আশ্রয়কেন্দ্রে প্রতিদিনই স্থানীয় লোকজন নিজস্ব ব্যবস্থাপনায় রান্না করে এবং শুকনো খাবার পরিবেশন করছে এই মানুষগুলোর জন্য। এখানে আশ্রিত মানুষগুলো জানেন না কবে নাগাদ তারা তাদের ঠিকানায় ফিরে যেতে পারবেন। তাদের ফেলে আসা বাড়িঘরগুলোর কী অবস্থা তাও তারা জানেন না। এক চরম অনিশ্চয়তার মধ্যে এখানে প্রতিটি আশ্রয়কেন্দ্রে আশ্রিত লোকজনগুলো দিন পার করছেন। এই আশ্রিত লোকগুলোকে দ্রুত সরকারি সাহায্য সহযোগিতার পাশাপাশি চিকিৎসা সামগ্রী পৌঁছে না দিলে এক মানবিক বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিমত। এবার লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। রাতভর বৃষ্টির পর সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে একদিকে জোয়ারের পানি, অন্যদিকে বৃষ্টির পানি কিন্তু লক্ষ্মীপুর শহরের আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে পানি বৃদ্ধি পাচ্ছে 3 থেকে 4 ফুট। তবে আমি এখন যেটা আপনাকে দেখাতে চাচ্ছি এটা হলো লক্ষ্মীপুর
শহরের জেবি রোড, এই রোডে কিন্তু গতকাল পর্যন্ত আমরা পানির যে বিষয়টি পানি দেখতে পাইনি, কিন্তু এখন পানি এখানে হাঁটুর করে পানি যে জমে গেছে। অর্থাৎ এইভাবে প্রত্যেকটি এলাকায় কিন্তু পানির যে উচ্চতা সেটি বাড়ছে। বিশেষ করে লক্ষ্মীপুরের যে পূর্বাঞ্চল রয়েছে মান্দারি, ধুগুলি, উষাখালী এবং চন্দ্রগঞ্জ, যে চরসাহি, এইসব এলাকায় কিন্তু মূলত পানি যেটি তার উচ্চতা বাড়ছে। তো এখানকার যে প্রশাসনের পক্ষ থেকে যেটি দাবি করা হচ্ছে, তারা এখন পর্যন্ত যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে প্রায় 20 থেকে 25,000 মানুষ আশ্রয় নিয়েছে। এর মধ্যে যে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 7.5 লাখ মতো মানুষ। তবে তাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। এখন পর্যন্ত প্রায় 500 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। বিশেষ যেমন যে পোলট্রি খাতে, মৎস্য খাতে এবং কৃষি খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তবে এই ক্ষতি নির্ভরে কাজ চলছে। তবে পানি যদি আরও বাড়তে থাকে তাহলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে এমনটি বলছে। তবে এখানকার মানুষের দাবি, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা দুর্গতদের মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকল বন্ধের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি অনেকে এখনও যে রোগ ফালাই নিয়ে অসুস্থ আছে, তারা হাসপাতালে যেতে পারছেন না। অর্থাৎ বিভিন্ন জায়গায় তারা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, রোগ ফালা দেখা দিয়েছে। অর্থাৎ বন্যার যে অবনতি সেটি এখন পর্যন্ত অবনতি রয়েছে এমনটি আমরা দেখতে পেয়েছি। খুলনার পাইকগাছার দেলুটির ক্ষতিগ্রস্ত ওয়াবদার বেড়িবাঁধ গত 3 দিনেও মেরামত করা সম্ভব হয়নি। জোয়ারের পানিতে অন্তত 13 গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 15,000 মানুষ। জোয়ারের চাপে বৃহস্পতিবার বিকেলে ভেঙে যায় দেলুটি ইউনিয়নের কালীনগর গ্রামের বেড়িবাঁধ। স্থানীয়দের সাথে পানি উন্নয়ন বোর্ড বাঁধ মেরামতে 3 দফা চেষ্টা চালায়, তবে জোয়ারের পানির চাপে শেষ রক্ষা হয়নি। বৃষ্টির জল খাচ্ছে সবাই, এখন খাওয়ার খুব সমস্যা। রান্না 3 দিন হাঁড়ি জ্বলতেছে না। কালীনগর গ্রামে 3 দিন কারো হাঁড়ি জ্বলে না। এই তারিখ যেরকম জল হয়েছে, এই বারান্দা ঠান্ডা সব উঠে গেছে, ঘরের দেয়াল টেল পড়িয়ে যাচ্ছে একদম। এরই মাঝে তলিয়ে গেছে দেলুটি ইউনিয়নের অন্তত 13টি গ্রাম। এছাড়া বটিয়াঘাটা ও দাকপের কয়েকটি গ্রামে পানি ঢুকেছে, ডুবে গেছে বসতবাড়ি, ভেসে গেছে কয়েকশো চিংড়ির ঘের। বারবার ভাঙনে দুর্বল বেড়িবাঁধকে দায়ী করছেন বানবাসীরা। 3 মাস ধরে এরকম ডুবোর ভিতর দিয়ে আসছি। দেখা গেল আমাদের কিছু দিলে, সাহায্য দিলে দেখা গেল আমরা একটু ভালো থাকবো। বাদ যদি হয়ে যায় তাহলে তো আমরা আবার নতুন করে আবার টান লাগাতে পারবো। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসনের পাশাপাশি এগিয়ে এসেছে শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দল ও বেসরকারি সংস্থা। প্রশাসন সহ স্থানীয় অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আসলে তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা চলছে। আর পানি উন্নয়ন বোর্ড সহ এখানে যারা স্থানীয় জনগণ, পার্শ্ববর্তী এরিয়ার অনেক জনগণ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আসলে এই বাঁধটা পুনর্নির্মাণের কার্যক্রম আমরা চলমান আছে। এর আগে গত মে মাসে ঘূর্ণিঝড় রেমালে একই ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2 সপ্তাহ পর সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে শুরু হয়েছে জরুরি সেবা কার্যক্রম। আপাতত পুলিশ ক্লিয়ারেন্স ও পাসপোর্ট ভেরিফিকেশনের কাজ চলছে। পর্যায়ক্রমে চালু হবে সব সেবা। 5ই আগস্ট ভাঙচুর ও আগুনে ক্ষতিগ্রস্ত ভবনের নিচতলায় 2টি ডেস্ক বসিয়ে দেয়া হচ্ছে জরুরি সেবা। সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে 4তলা ভবনের বেশিরভাগ অংশ জুড়েই এখনও ভাঙচুর আর অগ্নিসংযোগের চিহ্ন। ভবনের নিচতলায় 2টি সার্ভিস ডেস্ক থেকে চালু করা হয়েছে জরুরি সেবা কার্যক্রম। 2 সপ্তাহের বেশি সময় ধরে পুলিশ সুপারের কার্যক্রম বন্ধ থাকায় বিভিন্ন জরুরি সেবা পায়নি সিলেটবাসী। 20 আগস্ট থেকে সীমিত পরিসরে পুলিশ ক্লিয়ারেন্স ও পাসপোর্ট ভেরিফিকেশনের কাজ চালু হওয়ায় স্বস্তি ফিরেছে প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলে। দ্রুত সব সেবা চালুর দাবি তাদের। এই কাগজপত্রগুলো জ্বালানিতে গিয়া এখন মানে একটু ভোগান্তিত বা একটু লেটও আমরা পড়ছি। ইম্পর্টেন্ট কাগজপত্র ডকুমেন্টগুলো আসিল, সো এগুলো জ্বলি গেছে। সো তারা এগুলো আবার নতুন করে প্রিন্ট করবো। প্রিন্ট করিয়া যারারও আবেদন বা ই রিলেটেড যত কাজগুলো আসিল, সো ওগুলো আবার পুনরায় চালু করার সিদ্ধান্ত। আর তারা আশ্বাস দিচ্ছেন যে আগামী সপ্তাহ থেকে পুনরায় সব কিছু মোটামুটি ঠিক হয়ে যাব। কর্মকর্তারা জানান, পুলিশ সুপার কার্যালয়ে ব্যাপক ক্ষতি হওয়ায় সব সেবা এখনই চালু করা যাচ্ছে না। আর পুলিশ লাইন্স থেকে চালানো হচ্ছে দাপ্তরিক কাজ। পুরোপুরি কার্যক্রম শুরু করতে একটু সময় লাগবে সংস্থার কাজ শেষে, কিন্তু আমরা জরুরি যে পরিষেবাগুলো আছে যেমন পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট এবং চাকরি ভেরিফিকেশন, এগুলো আমরা সর্বপরিসরে শুরু করেছি। আশা করি সেবাপ্রার্থী যারা আছেন তারা যদি পুলিশ সুপার কার্যালয়ে আসেন সেই সেবাগুলো পাবেন। ভবনের ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি সংস্কারের জন্য পুলিশ সদর দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে। তবে কবে নাগাদ সংস্কার কাজ শুরু হবে তা এখনো বলতে পারছে না কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
সিলেটে আদালতে নেয়ার সময় হামলায় আহত হয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মানিক। শনিবার রাতে তাকে ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কারাগারের ডিআইজি সগির মিয়া। তিনি বলেন, শনিবার বিকেলে অবসরপ্রাপ্ত বিচারপতি মানিককে আদালতে হাজির করার সময় উত্তেজিত জনতা হামলা করে। আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলেও কাজ হয়নি, এতে আহত হন মানিক। কঠোর নিরাপত্তায় পরে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ। এ সময় বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যায় কারা কর্তৃপক্ষ মানিকের স্বাস্থ্য পরীক্ষা করে। এ সময় আহত হওয়ার বিষয়টি নজরে আসে তাদের। পরে ওসমানী মেডিকেলে অস্ত্রোপচার করা হয় বিচারপতি মানিকের। দুই হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের 5 দিন করে 10 দিনের রিমান্ড দিয়েছে আদালত। রাজধানীতে আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলা এবং নিউ মার্কেট থানায় সবুজ আলী হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক ও জিয়াউল হাসানকে রিমান্ড দেওয়া হয়েছে। শনিবার মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব ইন্সপেক্টর আক্কাস মিয়া 10 দিনের রিমান্ড আবেদন করেন। এদিকে বাড্ডা থানার সুমন হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনিকে 4 দিনের এবং ভাটারা থানায় সোহাগ হত্যা মামলায় আসাম ফিরোজ রশিদকে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। সালমান এফ রহমান এবং আনিসুল হক এবং আয়নাগরের কারিগর জিয়াউল হাসান এদের বিরুদ্ধে এই 2 মামলায় 5 দিন 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে 1 মাসেরও বেশি সময় রাজধানীর সরকারি 3 হাসপাতালে এখনো চিকিৎসাধীন 275 জন। এদেরকেও দিনমজুর, ড্রাইভার কিংবা সবজি আড়তের কর্মী। দীর্ঘদিন কর্মহীন থাকায় সব মানুষ জানেন না কবে কাজে ফিরতে পারবেন তারা। উপার্জন বন্ধ থাকায় বিপাকে পড়েছে দরিদ্র পরিবারের অন্য সদস্যরাও। আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে 1 মাস ধরে ভর্তি কাভার্ড ভ্যান চালক নূর করিম। একটি নিট কম্পোজিট কারখানার কর্মী নূর করিম 19 জুলাই সাভার বাসস্ট্যান্ডের সামনে গুলিবিদ্ধ হন। আবার কবে কাজে ফিরতে পারবেন জানা নেই তার। একটা চোখ গেছে, এই অবস্থায় তো ড্রাইভিং করা ক্রিটিক্যাল। ডাক্তার এইভাবে বলেও না যে আমি ড্রাইভিং করে খেতে পারবো বা আমি ভবিষ্যতে কি করব। একই হাসপাতালের বিছানায় কাটাচ্ছেন খুলনার দিনমজুর আব্দুস সাত্তার ও মিরপুরের সবজির আড়ত কর্মী শরীফ। 8 জন মানুষ সংসারে, কে কামাই করে খাওয়াবে? আর ছোট ছোট বাচ্চারা 8 জন, আমার কামাই করার আর লোক নেই। আমাদের তো কর্মস্থান বন্ধ, আমরা সরকারি খাওয়ান খাইতেছি, কিন্তু আমাদের নিজেদের কি যে পরিস্থিতি বা আমাদের আগামী ভবিষ্যৎ কিভাবে যাবে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল থেকে সুস্থ হয়ে কবে বাড়ি ফিরতে পারবেন জানা নেই কারখানা শ্রমিক মুফাইল হোসেনের। জানি না আর কতদিন বসে থাকবো, বসে থেকে চলবে কিনা আমার পরিবারটা, অনেক কষ্টের ভিতরে আছি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আহতদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রায়োরিটি লিস্টে প্রথমে হচ্ছে ওনাদেরকে চিকিৎসা দিয়ে যত দ্রুততার সাথে এবং সম্পূর্ণ না হলেও আংশিকভাবে যদি আমরা ওনাদেরকে সুস্থ করে তুলি, ওনারা ওনাদের আবার কর্মজীবনে যদি ফেরত যেতে পারেন, এটাই আমাদের চাওয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে রাজধানীর সোহরাওয়ার্দী, পঙ্গু ও চক্ষু হাসপাতালে এখনও চিকিৎসা নিচ্ছেন 275 জন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ থেকে আগের সূচিতেই চালু হয়েছে মেট্রো রেল, তবে বন্ধ থাকছে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 নম্বরের স্টেশন। সকাল 7:10 উত্তরা উত্তর স্টেশন থেকে ছাড়ে প্রথম ট্রেন, চলবে রাত পর্যন্ত। 1 মাস 8 দিন পর সকালে মেট্রো রেল চালু হওয়ায় খুশি যাত্রীরা। বিশেষ করে অফিসগামী যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। সপ্তাহের প্রথম কর্মদিবসে স্টেশনগুলোয় রয়েছে যাত্রীদের ভিড়ও। শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির সময় 18 জুলাই বিকেল 5:30 থেকে বন্ধ করে দেওয়া হয় মেট্রো রেল চলাচল। পরদিন কাজীপাড়া ও মিরপুর 10 নম্বর স্টেশনে দুর্বৃত্তদের হামলার পর দেখা দেয় অচলাবস্থা। রেল না থাকায় অনেক দুর্ভোগ, অনেক যানজটে মতিঝিল সচিবালয় যায় প্রতিদিনই, অনেক কষ্ট হচ্ছে আমাদের। 10 নম্বর থেকে আমরা যেতাম, 10 নম্বরটা এখন বন্ধ, এই জন্য 11 নম্বর থেকে আসে। এগুলো তো আমাদের রাষ্ট্রীয় সম্পদ, এগুলোর উপরে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় এটাই থাকবে, সবসময় প্রত্যাশা থাকবে। এ বিষয়ে আরো জানাতে আগারগাঁও থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, 2 ঘন্টারও বেশি সময় হলো ট্রেন চালু হয়েছে, যাত্রীদের আনাগোনা কেমন দেখছেন? সবকিছু স্বাভাবিকভাবে চলছে কিনা?
আসলে 37তম দিন অতিবাহিত করে আজকে 38তম দিনে পুনরায় মেট্রো রেল চালু হচ্ছে। তবে এই 38তম দিনে এসেও বোঝার উপায় নাই যে মেট্রো রেল আসলে এতদিন বন্ধ ছিল। যে পরিমাণ যাত্রী চাপ, আমি যদি এই মুহূর্তে রাজধানী আগারগাঁও মেট্রো রেল স্টেশনে আছে, আমি যদি এই মুহূর্তে চিত্রতে দেখাই, যেহেতু আজকে রোববার প্রথম কর্মদিবস, সকাল থেকেই প্রতিটি স্টেশনেই কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড়। একই সাথে বৈরী আবহাওয়া, সেটাও কিন্তু কিছুটা হলেও প্রভাব পড়েছে। তবে সকাল 7:10 উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী ট্রেনটি ছেড়ে আসে। তবে 7:10 এবং 7:20 এই দুইটি সময় শুধুমাত্র এমআরটি পাসধারী, স্থায়ী পাসধারী তারা কিন্তু এটা ভ্রমণ করতে পারবে। এবং এরপর থেকে যারা আছে তারা কিন্তু সিঙ্গেল জার্নি, অর্থাৎ একক যাত্রার ক্ষেত্রে। এবং এই মুহূর্তে আমি রাজধানীর আগারগাঁওয়ে আছি। কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ উপদেষ্টা কিন্তু এই মেট্রো রেলের আগারগাঁও স্টেশন ভ্রমণ করবেন এবং উনি কিন্তু আগারগাঁও স্টেশন থেকে ট্রেনে করে বাংলাদেশ সচিবালয় সংলগ্ন যে স্টেশনটা আছে সচিবালয় স্টেশনে ওখানে থামবেন। তারপরে কিন্তু এই সামগ্রিক বিষয় বন্ধ, আগামীতে যাতে এরকম সমস্যা কাটিয়ে উঠতে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ, এই সব বিষয়ে কিন্তু যোগাযোগ উপদেষ্টা তখন সাংবাদিকদের সাথে মত বিনিময় করবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে যেহেতু মিরপুর 10 নম্বর বন্ধ, স্বাভাবিকভাবেই চাপটা কিন্তু পড়েছে মিরপুর 11 নম্বর স্টেশন সংলগ্ন যে স্টেশনটা, ওটা কিন্তু সবচেয়ে বেশি ভিড়টা হচ্ছে। এর পাশাপাশি কাজীপাড়া যেহেতু স্টেশনটা বন্ধ, সুতরাং এর পাশে যে শেওড়াপাড়া সেই স্টেশনে কিন্তু চাপটা বেশি পড়ছে। অর্থাৎ যেহেতু একটা বন্ধ আছে, এই জন্য দুটি স্টেশনের চাপটা কিন্তু একটা স্টেশনে নিতে হচ্ছে। এর পাশাপাশি আগারগাঁও বরাবরের মতো যেহেতু অফিস পাড়া, এখানে কিন্তু মেট্রো রেলের চাপটাও কিন্তু বরাবরই লক্ষ্য করা যায়। আজকে অনেকদিন পরে চালু হচ্ছে, সেই জন্য কিন্তু চাপটা একটু বেশি হচ্ছে। আর এর পাশাপাশি যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সবশেষ ডিএমটিসিএল আমাদেরকে যেটা জানিয়েছে, প্রতিদিন গড়ে প্রায় 3.5 লাখ যাত্রী চলাচল করছে। এবং এটা তাদের পরিকল্পনা যে আগে থেকে জানিয়ে দিয়েছিল, যেটা যে পুরো এমআরটি 6 লাইন অর্থাৎ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত চালু হলে প্রতিদিন গড়ে 5 লাখ যাত্রী পরিবহনের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ এখন যেহেতু মতিঝিল পর্যন্ত রয়েছে, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বাকি অংশটুকু চালু হতে তাদের সময়সূচি অর্থাৎ 2025 সাল নাগাদ চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এরপরে কিন্তু যাত্রীদের আরেকটি বিষয়, এখান থেকে কিন্তু যে স্থায়ী পাশের বিষয়টা, সেটা কিন্তু যাত্রীদেরকে উদ্বুদ্ধ করছে কর্তৃপক্ষ, যাতে সময় বাঁচে এবং তাদের জন্য একটু সাশ্রয় হয় এবং তারা কিন্তু একটু ছাড়ও পাচ্ছে স্থায়ী পাশে। মূলত এই ছিল রাজধানী আগারগাঁও মেট্রো রেল স্টেশন থেকে চলাচলের সবশেষ। শাহিদ, আপনি সাথেই থাকবেন। এ বিষয়ে আরো জানাতে ফার্মগেট স্টেশন থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, ফার্মগেট স্টেশনে যাত্রীদের চাপ কেমন দেখছেন? দেখুন, অনেকদিন বন্ধ থাকার পরে আজকে থেকে আসলে মেট্রো রেলের যে শুরু হয়েছে এবং যাত্রীদের যে চলাচল সেটিও শুরু হয়েছে। তবে সকাল থেকে এখন পর্যন্ত ফার্মগেট যে স্টেশন, সেই ফার্মগেট স্টেশনে যাত্রীদের চাপটি এখনও আসলে অনেক বেশি শুরু হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে 2-1 করে যাত্রী যারা আছেন তারা যাচ্ছেন বা যারা বিভিন্ন গন্তব্য থেকে ফার্মগেট স্টেশনে এসে নামছেন তারা আসছেন। তবে মেট্রো রেলে আমরা যে উপচে পড়া যে ভিড়টি আসলে দেখে থাকি, সেই উপচে পড়া ভিড়টি আমরা এখন পর্যন্ত এই ফার্মগেট যে স্টেশন, সেই স্টেশনে আসলে লক্ষ্য করতে পারছি না। এখন সকাল 9টার কিছু বেশি বাজে। আশা করা হচ্ছে যে আর একটু পরে অর্থাৎ 10টার দিকে এই যে স্টেশনটি, সেই স্টেশনটিতে অনেক বেশি আসলে ভিড় হবে। এবং অনেকে যেটি আসলে বলছিলেন যে মেট্রো রেল অনেকদিন ধরে আসলে বন্ধ, চালুর বিষয়টি অনেকেই জানেন না। তবে যারা আসলে জেনেছেন যে আজকে থেকে মেট্রো রেল চালু হচ্ছে আবার, তারা যে মেট্রো রেলের যে ভ্রমণ, সেই মেট্রো রেলের ভ্রমণটি আসলে করছেন। তবে যাত্রীদের একটি বিষয় বরাবরই আসলে যাত্রীরা আসলে যেটি আসলে বলছেন, বেশ কয়েকজন যাত্রীর সাথে সকাল থেকে কথা হলো, তারা আসলে বলছেন যে যে কোনো পরিস্থিতিতে আসলে মেট্রো রেলটি খুবই গুরুত্বপূর্ণ এই রাজধানীর জন্য। সময় সাশ্রয় করে, যানজটের হাত থেকে রেহাই দেয়। সেক্ষেত্রে আসলে যে কোনো পরিস্থিতিতে এই মেট্রো রেলটি আসলে যেন বন্ধ না থাকে, ভবিষ্যতে যেন আসলে কখনো মেট্রো রেলটি বন্ধ না হয়, এই মেট্রো রেলের উপরে যাতে আসলে কোনো প্রভাব না পড়ে, এই বিষয়টি নজরে নেওয়ার জন্য এই
যারা যাত্রী আছেন তারা আসলে দাবি জানিয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে যেটা আসলে বলা যায় যে মেট্রো রেল অনেকদিন পরে আসলে আবার আজকে চালু হলো এবং যাত্রীরা আবার এই মেট্রো রেলের ভ্রমণ করে তাদের যে বিভিন্ন গন্তব্য সেই গন্তব্যে যেতে পারছেন। তো আমার কাছে ফার্মগেট থেকে এটি ছিল এখন। মেট্রো রেলের আগারগাঁও ফার্মগেট স্টেশন থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের শুনানি হতে পারে আজ। গত বৃহস্পতিবার বিচারপতি AKM আসাদুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এদিন ঠিক করেন। এর আগে মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিট আবেদনটি করেন। প্রাথমিক শুনানির পর 22 আগস্ট শুনানি হওয়ার কথা ছিল। রিটে যেসব প্রতিষ্ঠান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনের দাবিও জানানো হয়। পাশাপাশি রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর করার আবেদন জানানো হয়। রোহিঙ্গা অনুপ্রবেশের 7 বছরেও প্রত্যাবাসনে রাজি করানো যায়নি মিয়ানমারকে। নেপিদোর সঙ্গে একাধিক বৈঠকের পর শুরু হয়েছিল তালিকা যাচাই বাছাই। তবে ঠিক তখনই মিয়ানমারের পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় বাধার মুখে পড়ে ফেরানোর চেষ্টা। এই অবস্থায় নিজ দেশে ফিরে যেতে রোহিঙ্গাদেরই উদ্যোগী হতে হবে বলছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। মিয়ানমার সেনাবাহিনী দমনপীড়নে 2017 সালের 25 আগস্ট থেকে সে দেশের রোহিঙ্গা জনগোষ্ঠী ফের বাংলাদেশে ঢুকতে শুরু করে। জাতিসংঘের হিসেবে সেই সময় বাংলাদেশে আশ্রয় নেয় 7 লাখের বেশি রোহিঙ্গা, বর্তমানে যা 12.5 লাখ। তবে বাস্তবে এ সংখ্যা আরও বেশি। রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবাসনের লক্ষ্য নিয়ে অনেকটা এগিয়ে ছিল দুই দেশ। তবে আরাকান আর্মি ও মিয়ানমার জান্তা সরকারের সাথে চলমান যুদ্ধে প্রত্যাবাসনের অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে। দেশের জন্য খুব খারাপ লাগছে, চলে যেতে ইচ্ছে করছে। আমাদের যদি স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ করে দেয় তাহলে আমরা চলে যাব। এখনো সেখানে মিয়ানমারের জান্তা সরকার পালিয়ে বাংলাদেশে চলে আসছে, আমরা সেখানে কোথায় যাব? এদিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, প্রত্যাবাসন নিয়ে আসার কোনো সংবাদ আপাতত নেই। রোহিঙ্গাদের নিজ অধিকার প্রতিষ্ঠার জন্য নিজেদের আন্তরিক হতে হবে। রোহিঙ্গারা যদি মনে করে যে তাদের কোনো দেশ নাই, তাহলে তো এটি একটি ভয়াবহ বিপর্যয় হবে তাদের জন্য, তাদের পরবর্তী জেনারেশনের জন্য, তাদের জন্যে, তাদের সন্তানদের ভবিষ্যতের জন্যই রিপাট্রিয়েশন প্রয়োজন। রোহিঙ্গা অনুপ্রবেশের 7 বছরে কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, নিজ দেশে ফিরে যেতে রোহিঙ্গাদেরই উদ্যোগী হওয়ার পরামর্শের কথা আমরা শুনছিলাম, সেটি কি আসলে সম্ভব? রোহিঙ্গারা কি বলছেন এ বিষয়ে? আমরা সেই গত 7 বছর ধরে শুনে আসছি রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাবে। বারবারই রোহিঙ্গাদের কাছ থেকে যখন সেই প্রশ্নটি করা হয় তখন তারা আমাদেরকে বলছেন সম্মান এবং মর্যাদার সাথে তারা ফিরে যাবেন এবং তারা বেশ কিছু শর্ত জুড়ে দেয়। সেই শর্তের মধ্যে রয়েছে তাদের যে আগের যে বসতভিটা ছিল সেই বসতভিটে ফিরে দিতে হবে। তারা স্বাধীনভাবে, অর্থাৎ মিয়ানমারের যে সকল লোকজন আছে তারা যেভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, সেখানে স্কুল কলেজে পড়াশোনা করতে পারবে, সেই সকল সুযোগ সুবিধা তাদের দরকার বলে তিনি মনে করছেন। তবে এখন কিন্তু রোহিঙ্গা অর্থাৎ মিয়ানমারের পরিস্থিতি অনেকটা ভিন্ন। সেখানে আপনি জানেন আরাকান আর্মি এবং জান্তা সরকারের মধ্যে সংঘর্ষ চলছে, যুদ্ধ চলছে। নতুন করে সেই জায়গা থেকে আরো অনেক রোহিঙ্গা বাংলাদেশের অনুপ্রবেশের একটা আশঙ্কাও রয়েছে। সে আশঙ্কা থেকে কিন্তু এখন পর্যন্ত যে এইখানকার এপারে যারা আছেন তারা বলছেন ওই পারে তাদের সাথে আত্মীয় স্বজনের যোগাযোগ রয়েছে, নতুন করে তারা এখান থেকে আসলে যেতে চান না। প্রতিবেদনে অনেকেই বলেছেন তারা মিয়ানমারের জন্য তাদের মন কাঁদে, তারা যেতে চায়। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলছেন এখনই আসলে সময়, যেহেতু সেখানে যে রোহিঙ্গারা যারা বাংলাদেশে আছে, যেহেতু আরাকান আর্মি এবং জান্তা সরকারের মধ্যে সংঘর্ষ চলছে, অনেক রোহিঙ্গা এখান থেকে বাংলাদেশ থেকে কিন্তু সেই জায়গায় যোগ দিয়েছে, তারাও সেই যুদ্ধে অংশগ্রহণ করছে। সেরকমই অসমর্থিত সূত্রে আমরা খবর পেয়েছি। তো এখন যদি তারা নিজের অধিকার নিয়ে যদি আন্দোলন না করে বা তারা যদি এখনো জাগ্রত না হয়, তাহলে কিন্তু রোহিঙ্গাদের জন্য অনেকটা
নিজ দেশে ফিরে যাওয়া অনেকটা অনিশ্চিত হবে। বাংলাদেশে এবং মিয়ানমারের যে একাধিক বৈঠকের পর আপনি জানেন বাংলাদেশ থেকে প্রায় 1 লক্ষ রোহিঙ্গার তালিকা দিয়েছিল মিয়ানমারের কাছে। সেখান থেকে যাচাই বাছাই শেষে প্রত্যাবাসনের অনেকটা প্রক্রিয়ায় অনেকটা এগিয়ে ছিল। সে সময় মিয়ানমারের সংঘর্ষ সংঘাত বাদে এখন পর্যন্ত সেই প্রত্যাবাসন প্রক্রিয়াটি অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। রোহিঙ্গাদের নিয়ে যদি একটু বলতে চাই, তাই বাংলাদেশের রোহিঙ্গাদের যে বসবাস 12.5 লক্ষ রোহিঙ্গার কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবে এই সংখ্যা অনেক বেশি। রোহিঙ্গাদের দ্বারা এখানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেকটা অবনতি হচ্ছে। ক্যাম্পে এখানে খুন থেকে শুরু করে অপহরণ অনেকটা পরিস্থিতি নিয়ন্ত্রণে করা যাচ্ছে না। আপনি জানেন যে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের যে ক্যাম্প রয়েছে সেখানে অ্যাপিবিএন দায়িত্ব পালন করছে। আগে সেনাবাহিনী দায়িত্ব পালন করছিল, নতুন করে এখন অ্যাপিবিএন দায়িত্ব পালন করছে। অ্যাপিবিএনও কিন্তু তাদের সেভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না প্রতিদিন, এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুনের ঘটনা, সেখানে সন্ত্রাসী জনগোষ্ঠী সক্রিয় রয়েছে, তারাও বাংলাদেশিদেরকে অপহরণ করে মুক্তিপণ আদায় করছে। সেরকম পরিস্থিতির মুখে বারবার পড়তে হচ্ছে। এখন যেহেতু বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আসলে মিয়ানমারকে কতটুকু চাপ প্রয়োগ করবে বা কিভাবে আলোচনা করবে সেটি এখন কিন্তু এখানকার সুশীল সমাজের নেতারা তারা সেটি বলছেন, এবং নতুন করে আসলে প্রত্যাবাসনের প্রক্রিয়াটি ভাবা উচিত বলে তারা মনে করছেন। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। রোহিঙ্গা গণহত্যার 7 বছরেও পাল্টায়নি মিয়ানমারের রাখাইনের পরিস্থিতি। এখনো হত্যা, নির্যাতন সহ নানা অপরাধ করছে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মির সদস্যরা। রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘের মানবাধিকার প্রধান। 2017 সালের নৃশংসতার পুনরাবৃত্তির আশঙ্কা করছেন ভলকার তুর্ক। সন্ত্রাস বিরোধী অভিযানের নামে 2017 সালের 25 আগস্ট রাখাইনে রোহিঙ্গা নিধন শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। প্রাণে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় 7.5 লাখ রোহিঙ্গা। ওই ঘটনার 7 বছর পরও বন্ধ হয়নি মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন। রাখাইনে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে সেনাবাহিনীর তীব্র লড়াই চলছে। সংঘাতের কারণে আটকা বহু রোহিঙ্গা। নির্বিচার হত্যা, অপহরণ, জোর করে বাহিনীতে নিয়োগ, বাড়িঘরে অগ্নিসংযোগের মতো অপরাধে অভিযুক্ত দুই পক্ষই। পরিস্থিতি আরও খারাপ হওয়ায় উদ্বিগ্ন জাতিসংঘের মানবাধিকার প্রধান। মিয়ানমারে সামরিক অভিযানের পুনরাবৃত্তি দেখতে চাই না আমরা। রাখাইনে হত্যা, ধ্বংসযজ্ঞ ও বাস্তুচ্যুতি চলছেই। দায় অস্বীকার করলেও এই মানবিক বিপর্যয়ের জন্য সরাসরি দায়ী সেনাবাহিনী ও আরাকান আর্মি। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত। চলমান সংঘাত থেকে পালাতে গিয়ে 5 আগস্ট বাংলাদেশ সীমান্তের কাছে ড্রোন হামলায় অনেক রোহিঙ্গার মৃত্যুতে উদ্বেগ জানান তিনি। হামলাকারীদের ন্যায় বিচার নিশ্চিতের তাগিদ দেন তুর্ক। 4 মাসে বুথিডং ও মংডুর দখল নিয়ে সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘাত থেকে বাঁচতে পালায় হাজারো মানুষ, যাদের বেশিরভাগই রোহিঙ্গা। তবে তাদের আশ্রয় নেওয়ার নিরাপদ স্থান নেই। রোহিঙ্গাদের উপর হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের বিরোধী বলে উল্লেখ করেন তুর্ক। অবিলম্বে বেসামরিক হত্যা বন্ধ, পালানো রোহিঙ্গাদের রক্ষা ও মানবিক সহায়তার অবাধ সুযোগ নিশ্চিতের আহ্বান জানান তিনি। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের অন্যান্য উৎসের চেয়ে গড়ে প্রায় দ্বিগুণ দামে আদানির বিদ্যুৎ কিনেছে বাংলাদেশ। দেশে উৎপাদন সক্ষমতা ও চাহিদার বিবেচনায় যা দরকার ছিল না বলে মত বিশেষজ্ঞদের। তাদের মতে বিদ্যুৎ খাতের কেনাকাটা চুক্তিতে বিদায়ী সরকার ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থকে গুরুত্ব দিয়েছে, যার পুনর্মূল্যায়ন জরুরি। গত বছর মার্চ মাসে ভারতের ঝাড়খণ্ড প্রদেশের গোড্ডায় নির্মিত কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে আমদানি শুরু হয়। আদানির 1600 মেগাওয়াটের কেন্দ্র থেকে 2022-23 অর্থবছর বিদ্যুৎ কেনা হয় গড়ে 14 টাকার বেশি দামে। অন্যদিকে ভারতের আরও 4 উৎস থেকে যে 1000 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হয় তার গড় দাম ছিল 8 টাকার নিচে। নিজস্ব 10,000 মেগাওয়াট বাড়তি উৎপাদন সক্ষমতা বসিয়ে রেখে আদানির বিদ্যুৎ কেনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ছিল বরাবরই। এতে ক্যাপাসিটি চার্জ ও বৈদেশিক মুদ্রা খরচের চাপ বেড়েছে বলে মত বিশ্লেষকদের। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বা এইভাবে বাইরে না করলেও চলতো। আমরা নিজস্ব সম্পদ ব্যবহার থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণে মূল পরিকল্পনাকে পাশ কাটিয়ে রাজনৈতিক এবং গোষ্ঠী স্বার্থের বিবেচনায় একের পর এক প্রকল্প যে নেওয়া হয়েছে, তার কারণেই কিন্তু এই সেক্টরের আজকে এই নাজুক অবস্থা। গত অর্থবছর দেশের কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে পিডিবি প্রতি ইউনিট 13 থেকে 16 টাকায় বিদ্যুৎ কিনেছে। বর্তমানে প্রতি টন কয়লার দাম কমে $100 ঘরে। এই মুহূর্তে কয়লার গড় খরচ
ফুয়েলের খরচ 60 টাকা পার কিলোওয়াট আওয়ার, আর ক্যাপাসিটি পেমেন্ট 3 টাকা পার কিলোওয়াট আওয়ার। সো 10 টাকা হচ্ছে টোটাল উৎপাদন খরচ। বিদ্যুৎ উৎপাদনের যে কমার্শিয়াল মডেল আছে, চুক্তি যেগুলো আছে, সেগুলো কিভাবে অপটিমাইজ করা যায় সেগুলো চিন্তাভাবনা করে করা উচিত। বিদ্যুৎ ও জ্বালানি খাতের মোট বকেয়া দাঁড়িয়েছে $220 কোটি, যার মধ্যে ভারতের আদানির কাছেই $70 কোটি। এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর মোদী সরকার ভারতেও আদানির বিদ্যুৎ বিক্রির সুযোগ দিয়ে বিধিমালা সংশোধন করেছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো থেকে বিদেশে পাচার হওয়া ৮০,০০০ কোটি টাকা দ্রুত ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরাম। একই সাথে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে সমস্যা সমাধান না করে পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনা বেশি জরুরি বলে জানান অর্থনীতিবিদরা। দেশে ৮টি ইসলামী শারিয়া ভিত্তিক ব্যাংক আছে, এর মধ্যে তারল্য সংকটে আছে ৬টি। এসব ব্যাংকে যে পরিমাণ আমানত জমা আছে তার চেয়ে বেশি ঋণ বিতরণ বা বিনিয়োগ করেছে, ফলে এসব ব্যাংকগুলো দৈনন্দিন লেনদেন নিয়ে বিপাকে আছে। সকালে রাজধানীর মতিঝিলে একটি হোটেলে বিভিন্ন ব্যাংকগুলোকে বিগত বছরগুলোতে নানা অনিয়ম, দখলদারি ও অবৈধ প্রভাব তুলে ধরেন ইসলামী ব্যাংকিং ব্যবস্থার গ্রাহক ফোরামের সদস্যরা। এ সময় ব্যবসায়ীরা জানান, নামে বেনামে এসব ব্যাংক থেকে ৭০ থেকে ৮০,০০০ কোটি টাকা বিদেশে পাচার করেছে প্রভাবশালী প্রতিষ্ঠানগুলো। প্রতিটি ইন্ডাস্ট্রিজ ব্যবসায়ী আমরা যেই ক্ষতিগ্রস্ত হয়েছি, এটা কিভাবে আমরা ফেরত পাবো? এলসি করতে পারি না, পেমেন্ট দিতে পারি না, ক্যাশ ডাউন পেমেন্ট দিতে পারি না, আমাদের লোন স্যাংশন করতে পারি না। যে টাকাগুলো আমাদের নিয়ে গেছেন, আমাদেরকে যাতে ব্যবসায়িক করার জন্য আবার সুন্দরভাবে আমাদেরকে ব্যবস্থা করে দেন। এ সময় পুনরায় অর্থের যোগান দিয়ে ইসলামী ব্যাংকগুলোকে স্বাভাবিক করা এবং ওই ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবি জানান বক্তারা। এটা কোনো একটি বিশেষ ব্যাংক বা কোনো একটি বিশেষ প্ল্যাটফর্ম হিসেবে না বলে আমরা শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর গ্রাহকদের একটা প্ল্যাটফর্ম হওয়া উচিত। নামে বেনামে টাকাগুলো নিয়ে গেছে, ঋণ নিয়ে গেছে, সেই তুলনায় তো ডিপোজিট বাড়তেছে না, ডিপোজিট পিছনে টাকা লুট হচ্ছে। তাহলে ইসলামী ব্যাংক তো ওই যে তারল্য সংকট, যেটা লিকুইডিটি ক্রাইসিস, সেটাই হবে। সংবাদ সম্মেলনে বিভিন্ন ব্যাংকে এসএলএম গ্রুপের অবৈধ হস্তক্ষেপ ও নানা অনিয়মে নিয়োগ করা কর্মকর্তাদের চাকরিচ্যুত করার দাবি জানান বক্তারা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।